তা আমি প্রথমে আমার এই 15 বছরে গত ফ্যাসিবাদী সরকারে যারা জীবন দিয়েছে, গুম হয়েছে এবং জুলাই অগাস্টে আমাদের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, মারা গেছে, তাদের সকলের শহীদদের কে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, কোনো একটি দেশের ফরেন পলিসি, সেই সরকারের ফরেন পলিসি কখনোই সেই সরকার বা সেই দেশের জনগণের পক্ষে যাবে না যদি সেই সরকারটি দেশপ্রেমিক না হয়, নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা না করতে পারে। আমাদের দেশের ফরেন পলিসি 2009 সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, তখন যে বিটিআর মিউটিনি হয়, কারণ আমি এটা উল্লেখ করতে চাই যে যে কোনো দেশের পররাষ্ট্র নীতি তার সেনাবাহিনী, তার বিভিন্ন সংস্থাগুলোকে নিয়ে গঠিত হয় এবং তারা একটা বিরাট স্টেক হোল্ডার থাকে। যখন আপনি আপনার নিজের দেশের আর্মিকে, নিজের দেশের যারা বর্ডার সুরক্ষা করবে, আপনার সভরেন্টিকে সুরক্ষা করবে, তাদেরকে আপনি সুপরিকল্পিতভাবে হত্যা করবেন। 2009 সালে থেকে বাংলাদেশের কোনো ফরেন পলিসি ছিল না, কারণ আমাদের বর্ডারকে রক্ষা করার মতো যাদেরকে রক্ষা করবে তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গত 15 বছরে বাংলাদেশে শুধু একটা ফরেন পলিসি ছিল, লুটপাটের ফরেন পলিসি। বাংলাদেশে যে আভ্যন্তরীণ হাসিনা যেভাবে যেই স্টেক হোল্ডারদেরকে তৈরি করেছিল, সে চেয়েছিল দেশের বাইরে, পৃথিবীর চারপাশে এবং রিজনালি সে তার যেই যার স্টেক হোল্ডার আছে এই রিজনে, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, এর বাইরে চায়না, এর বাইরে আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট, আপনি সবাইকে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজের স্বার্থে। যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছে তার নিজেকে টিকে থাকার জন্য, দুর্নীতি করে, র্যাব, বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে, ঠিক একইভাবে সেটাও দেশের বাইরে সেটা চেয়েছে। দেখুন, আজকে আমাদের একটি নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে, আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপারে একমত যে আমাদের একটা রাজনৈতিক কনসেনসাস লাগবে। যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে, জনগণের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয়, তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেনসাস লাগবে। আপনি দেখেন, ভারত বা অন্য যে কোনো দেশে যখন তারা বাংলাদেশের সাথে ডিল করে বা অন্য কোনো দেশের ডিল করে, ফরেন পলিসির ব্যাপারে কিন্তু তারা এক হয়ে যায় মোটা দাগে। কিন্তু বাংলাদেশ ওয়ান অফ দ্য কান্ট্রিজ যে আমরা যখন সরকারে আসে তখন আমরা ভিন্ন দিকে আমরা অতিবাহিত হই। আমরা আমাদের দেশের নিজের কথা চিন্তা করি, দেশের কথা কম চিন্তা করি। ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট যে এই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে জিও পলিটিক্সের একটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এই রিজনে কিভাবে খেলবে, কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে, সেটার একটা পরিবর্তন হয়েছে। এবং আমি এটা বলতেই চাই যে আমাদের ইয়াং জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলার কনভিকশনের কারণে এত 15 বছর বিএনপি সহ এই যে একটা আমরা জায়গায় এসে পৌঁছেছি, সেইটার কারণে কিন্তু বাংলাদেশ একটা কেস স্টাডি হয়ে গেছে। এই যে একটি পার্টিকুলার দেশের উপরে নির্ভর করতে, পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা, এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। এবং এইটার জন্য আমি আমার নিউ জেনারেশনকে ধন্যবাদ দিতে চাই। আজকে এখানে আমি আর যেটা গুরুত্বপূর্ণ যেটা কথা বলতে চাই যে দেখুন, হাসিনা চলে যাওয়ার পরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে, বিএনপির সাথে। ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আমাদের সাথে কথা বলেছে, আমাদের তারা ইনভেস্টমেন্ট করতে চায়। প্রফেসর ইউনূসও কিন্তু সব জায়গায় গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো। বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু এখন সাইড লাইনে বসে আছে, তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে একটি ভোটের মাধ্যমে কোন সরকার আসবে এবং ওই সরকারের পলিসি কি হবে, সে পলিসিগুলো তারা দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে। ভারত আমাদেরকে চারদিকে ঘিরে রেখেছে, কিন্তু ভারতের সাথে দেখেন আমাদের
সম্পর্কের অবনতি হচ্ছে, বাংলাদেশের সম্পর্কের অবনতি হচ্ছে কারণ হাসিনা ওখানে বসে আছে। হাসিনা ওখানে বসে থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং তার লোকজনকে সে এক্সাইটেড করার চেষ্টা করছে হয়তো। সেই কারণে বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের দুই দেশের জন্যই কোনোটাই কিন্তু ভালো না, কারণ আমাদের প্র্যাগমেটিক হতে হবে। কারণ বিএনপির ফরেন পলিসি কিন্তু খুব ক্লিয়ার। বিএনপি ফরেন পলিসি ইজ বেসড অন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ফরেন পলিসি ছিল, এখানে সবাই বলেছে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। অফকোর্স কারোর সাথে শত্রুতা এই 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 গ্লোবাল টাইমে এসে কারোর সাথে শত্রুতা করে করে কোনো লাভ নাই, কারণ এখন কিন্তু জিও পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স ডিপ্লোমেসি হয়ে গেছে ইকোনমি নির্ভর, অর্থনীতি নির্ভর। তো সুতরাং শত্রুতা করার কোনো কারণ নাই, কিন্তু আমাদের সাথে ভারতের সম্পর্ক বা অন্য কোনো দেশের সম্পর্ক হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে, এবং আমাদের দেশের মানুষকে জনগণের স্বার্থ সুরক্ষা করে সেই সম্পর্কটা হতে হবে। চিকেন এখন ইন্ডিয়া হচ্ছে দে আর ওয়ারিড অ্যাবাউট দ্য চিকেন নেক, দে আর ওয়ারিড অ্যাবাউট সেভেন সিস্টার্স, দে আর ওয়ারিড অ্যাবাউট সিকিউরিটি। কিন্তু তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে টিপে ধরেছে গত 15 বছর, সেটা তো বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। আজকে বিএনপির পলিসি, ফরেন পলিসিটা কি? যেহেতু আমি বিএনপিকে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ফরেন পলিসি ইটস লিবারাল, ইটস প্লুরাল, ইটস মার্কেট ইকোনমি বেসড। আমরা ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি। আমরা আমাদের ফরেন পলিসি ডেমোক্রেসির উপর নির্ভর করবে, হিউম্যান রাইটস রক্ষার উপর নির্ভর করবে। আমাদের ফরেন পলিসিটা হবে সবার সাথে সবার সাথে আমরা ফ্রি ইনভেস্টমেন্ট, ফ্রি ট্রেড আমরা ওপেন করে দিব। দ্যাট ইজ বিএনপিস ফরেন পলিসি, ইট অলওয়েজ বিন বিএনপিস ফরেন পলিসি। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক যখন ইনিশিয়েট করেছিলেন, ওনার যখন স্বপ্ন ছিল, উনি একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা ভিশন নিয়ে সার্ক করেছিলেন যে এই রিজনের কানেক্টিভিটি, এই রিজনের মানুষের উন্নয়ন, এই রিজনের সকল জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করে সার্কের কথা চিন্তা করেছিলেন। সেই সার্ককে কিন্তু এই হাসিনার কারণে বা ভারত পাকিস্তানের সমস্যার কারণে এই সার্ক কোথাও যায় নাই, কিন্তু সার্ককে আমাদের আবার, আমি এখানে জোর গলায় বলতে চাই, সার্ক হ্যাজ টু বি রিভাইভড। সার্ককে আমাদের ব্যবহার করতে হবে। এবং আপনি দেখেন যখন কোভিডের সময় মোদি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি, সার্ক ব্যবহার করে সে একটা জুম মিটিং করে সবার সাথে কথা বলছিল, আপনাদের খেয়াল আছে কোভিডের সময়। তো সুতরাং এই সার্ক হ্যাজ টু বি রিভাইভড। হ্যাঁ, দেয়ার উইল বি লট অফ নিউ স্ট্র্যাটেজিস। ইন্দো প্যাসিফিক আমরা স্ট্র্যাটেজি কিন্তু বিএনপি অফিসিয়ালি একটা সেমিনার করে গত বছর আমরা দিয়েছি ইন্দো প্যাসিফিকের উপর আমাদের স্ট্যান্ডটা কি। বিমস্টেক থাকবে, ব্রিক্স থাকবে, কোয়াড থাকবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিওপলিটিক্যালি চায়না আর ইন্ডিয়ার টাগ অফ ওয়ারের মধ্যে, আমেরিকার সাথে চায়নার যে সমস্যা, বে অফ বেঙ্গলের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক অবস্থান, সেই অবস্থানটাকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। হাসিনা যেটা করেছে, হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। চায়নাকে সে বলেছে, আচ্ছা সে তো বলেইছে এক জায়গায় যে সে ভারত হচ্ছে তাদের কি স্বামীর স্ত্রীর সম্পর্ক বা সামথিং লাইক দ্যাট, আর চায়নার সাথে হচ্ছে তাদের ইকোনমিক ডিপ্লোমেসি। কিন্তু আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই, বাংলাদেশের ইউথের গ্রোথ চাই। সেটার জন্য সবচেয়ে বড় যেহেতু আপনার এখানে বেশিরভাগই আমরা 99% ইউথ, আমি এটাই বলতে চাই, ইউথ কানেক্টিভিটি বাড়াতে হবে। আমাদের এই রিজনে, অন্য রিজনে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান বা অন্য ওয়েস্টে যারা ইয়াং জেনারেশন ইউথ আছে, তারা কি চিন্তা করছে, তারা এই রিজন নিয়ে কি ভাবছে, তাদের সাথে আমাদের একটা ইন্টারকানেক্টিভিটি থাকতে হবে, এবং বিএনপি এটা নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে। আমি একটি কথা বলতে চাই যে আমি ফরেন কারণ এই নাগরিক কমিটি, আমার ভাই বক্তব্য বলছে যে সংস্কার তো করতে হবে, সংস্কারের দিকে বেশি, কারণ যদি আগে ইলেকশন হয়ে যায় এটা ইন্ডিয়ার লাভ হবে। তো যদি আগে ইলেকশন, আগে পরে কখন হবে ইলেকশন সেটা সময়ের দিকে আমি না যাই, কিন্তু আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা করবেন। তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে,
যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন। আপনার প্রথমত আপনাদের একটা নিশ্চয়ই একটা দল করতে হবে, দল না করে তারপর ইলেকশনে যেতে হবে, ইলেকশনে গেলে আপনারা ক্ষমতায় যাবেন, তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই, এবং ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে। এবং ইউনূস সাহেবের উপর আমি 100% আস্থা এবং সম্মান রেখেই বলতেছি যে ওনার মোফা, আমাদের যে ফরেন মিনিস্ট্রি, ইট ইজ এ লিঙ্ক বিটুইন বাংলাদেশ এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এই লিঙ্ক এত বেশি কারাপ্ট, মোফা হাসিনার আমলে যা ছিল এখনো আনফরচুনেটলি তাই আছে, কোনো চেঞ্জ হয় নাই, কোনো চেঞ্জ হয়, শুধু 1 নম্বর বদলাইছে, 1 নম্বর চেঞ্জ হয়েছে, বাকি যেগুলো নিচে আছে সবগুলো এখনো ইন্ডিয়ার সাথে কথা বলে, এখনো ভারতের যারা এজেন্সির লোকজন তো এখন এত অবস্থা খারাপ ছিল, এখন হয়তো একটু কমছে 5 তারিখের পরে, এত অবস্থা খারাপ ছিল যে আপনি রাস্তা দিয়ে হাঁটলে ভারতের যে এজেন্সির লোকজনের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগতো, হ্যাঁ এই অবস্থা ছিল। এখন হয়তো এটা একটু কমছে, কিন্তু এখনো ফরেন মিনিস্ট্রিতে এখনো অনেক লোক রয়ে গেছে। এই যে এই 5ই আগস্টের পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা সঠিক জবাব দিতে, ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে, ব্যর্থ হয়েছে। এবং এই ব্যাপারগুলোকে আমাদের আরো জোর, ইটস নট অনলি অ্যাবাউট ইন্ডিয়া, এনি কান্ট্রি যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, মিথ্যা কথা বলবে এবং অসত্য কথা বলবে, সেটা তো ফরেন মিনিস্ট্রিকেই তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে। সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রি, আমি নাম ধরে বলতে পারি, নাম ধরে আমি শেষ করে দিচ্ছি, নাম ধরে বলতে পারি, কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না। এখানে এখনো অনেক সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে। আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয়, আপনাদেরও বলা উচিত ইউনূস সাহেবকে যে এদেরকে বের করতে হবে, না হলে বাংলাদেশে কোনো পলিটিক্যাল কনসেনসাস হওয়া অনেক সমস্যা হবে। তো সুতরাং আমি এই কথায় আমি শেষ করে শেষ, আমি জানি টাইম কনস্ট্রেন্ট আছে, আমি এটা বলে শেষ করতে চাই যে আমাদের 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 ফরেন পলিসি হতে হবে ডেফিনেটলি আমাদের ইন্টারনাল যে ডিপ্লোম্যাটিক আমাদের ইন্টারনাল যে পলিসি, অর্থনীতি, ইকোনমি নাম্বার 1 প্রায়োরিটি পেতে হবে, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমান অধিকার, এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে। এবং অবশ্যই আমাদের সবার সাথে একটা পলিটিক্যাল কনসেনসাস করেই আমাদের সামনের দিকে এগোতে হবে। ধন্যবাদ। অনেক